হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ফিজিক্স টক্স। আজকের আমরা ক্লাস 11-এর চ্যাপ্টার নম্বর 7 আলোচনা করব। এই চ্যাপ্টার নম্বর 7-এ যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি টপিক হলো জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া। দেখো, আমরা রোটেশনাল মোশন পড়ছি। সেই রোটেশনাল মোশনের সঙ্গে চলনের পার্থক্য আমরা কিন্তু আলোচনা করছি এবং প্রত্যেকটা স্টেপে আমরা চলনের সঙ্গে ঘূর্ণনের একটা সাদৃশ্য রেখে বিষয়টাতে আমরা অনুধাবন করা বা বিষয়টাকে আমরা বুঝতে সুবিধা হওয়ার জন্য আমরা প্রত্যেকটা স্টেপ, ইচ অ্যান্ড এভরি স্টেপে আমরা চলনের সঙ্গে ঘূর্ণনের একটা সাদৃশ্য খোঁজার চেষ্টা করছি। দেখো, আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রতে কি জেনেছিলাম না, আমরা জেনেছিলাম যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাপ, একটা বস্তুর উপর বল প্রযুক্ত হলে তার ভরবেগের পরিবর্তন হয়। সেই ভরবেগের পরিবর্তনের হারকে আমরা প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক ধরে থাকি। সেখানে আমরা যেটা পেয়েছিলাম F ইকুয়ালস টু এম ইন্টু এ, বল ইকুয়ালস টু ভর গুণিতক ত্বরণ। এখানে যদি আমরা এমকে একদিকে রেখে বাকিটা এদিকে আনি তাহলে সেখানে বলেছিলাম কি, সমান ত্বরণ সৃষ্টি করতে হলে একটা ভারী বস্তু আর একটা হালকা বস্তু, এরও ত্বরণ এ করব, এর ত্বরণ এ করব, তাহলে কি হবে, এতে অনেক বেশি বল দিতে হবে, এতে অনেক বেশি বল দিতে হবে, F1 গ্রেটার দেন F2। এখান থেকে আমরা জড়তার ধারণা পেয়েছিলাম। আমরা বলেছিলাম কোনো বস্তুর জড়তা বা জাড্য, সেটার পরিমাপ হলো, জড়তার পরিমাপ হলো ভর বা মাস, এটা আমরা পেয়েছিলাম। সেখানে দেখো, আমরা বস্তুটাকে বড় দেখালেও অ্যাকচুয়ালি সেখানে বস্তুটার ওপর যে বল প্রযুক্ত হয়েছিল, ধরা যাক সেটা হয় বস্তুটাকে বড় ভাববো, ভেবে আমরা বলবো যে ভর কেন্দ্র, সেই ভর কেন্দ্রতে বস্তুটার সমস্ত ভর জমা আছে, তাতে আমি বল প্রয়োগ করেছি। অর্থাৎ এই যে এর ওপর, অর্থাৎ বস্তুটা বিস্তৃত হলেও আমরা ধরে নিয়েছি বস্তুটার একটা নির্দিষ্ট বিন্দুতে সমস্ত ভর জমা রয়েছে। তার জন্য এখানে ঘূর্ণনের বিষয়টি এসে যায়নি, এখানে শুধুমাত্র চলনের কথা আমরা ভেবেছি। তার জন্য আমাদের ভাবতে হয়েছে যে একটা বস্তু যদি ভারী হয়, অর্থাৎ তার মাস বেশি হয়, তাহলে তাকে ধাক্কা দিয়ে সরাতে গেলে আমাদের বেশি এফোর্ট দিতে হয়। সেটা থেকে আমরা এই ফর্মুলার সঙ্গে আমরা সেখানে একটা সামঞ্জস্য বিধান করেছি, তার থেকে পেয়েছি যে ভরই হলো বস্তুর জড়তার পরিমাপ। কিন্তু ঘূর্ণনের ক্ষেত্রে কি হয়, দেখো, একটা বস্তু এইরকম একটা বিন্দুর সাপেক্ষে আটকানো আছে, একটা বস্তুকে আমি ঘোরাবো, সেক্ষেত্রে বস্তুর কিন্তু ভর বিভিন্ন জায়গায় ছড়ানো, এগুলো তো দৃঢ় বস্তু, এগুলো আমরা বলছি দৃঢ় বস্তু, ভর বিভিন্ন জায়গায় ছড়ানো রয়েছে, ভর বিভিন্ন জায়গায় ছড়ানো রয়েছে। তাহলে আমরা কিন্তু ফোর্সটা ভরের উপর এখানে আমরা ডাইরেক্ট দিচ্ছিলাম, এখানে কিন্তু দিচ্ছি না, এখানে ভর ডিস্ট্রিবিউশনের উপর। ধরো এই রকম করে একটা বল আমি দিলাম, সেক্ষেত্রে কি হবে না, এই বলটা কিন্তু এখানে এইটাকে এইরকম করে নিয়ে যেতে সাহায্য করছে। তাহলে এই বল এখানে যে পার্টিকেলটা আছে তাকে নিয়ে যেতে চেষ্টা করছে, এরকম করে প্রত্যেকটা পার্টিকেলকে এরকম করে নিয়ে যাচ্ছে। তার ফলে প্রত্যেকটার উপর কিন্তু বলের ভ্রামক রয়েছে। এখানে যেটা আমরা বল বলেছিলাম, এখানে সেইটাকে আমরা টর্ক দিয়ে বুঝবো, যেটাকে আমরা বল দিয়ে বলছিলাম, অর্থাৎ ডিনামিক্সের ব্যাপারটা এখানে টর্ক দিয়ে বুঝবো। সেই টর্ক যখন আমরা এক্সপ্রেস করতে যাব, সেই টর্ককে আমরা এক্সপ্রেস করেছি যে টাউ ইকুয়ালস টু আর ক্রস এফ,
অথবা আমরা টর্ক, টোটাল টর্ক বলেছি সামেশন টর্ক অফ ith পার্টিকেল অন ith পার্টিকেল, তম পার্টিকেলের উপর প্রযুক্ত টর্কের যে মান বা দিক, তাকে আমরা সমস্ত পার্টিকেলের জন্য সেটা আমরা বের করে তাকে সামেশন করলে আমরা ওই বস্তুর উপর টোটাল টর্ক পাবো। এইভাবে আমরা দেখেছি। কিন্তু দেখো, এইভাবে দেখার সঙ্গে সঙ্গে আমি যদি এটাকে এইভাবে দেখার মতো করে বলি, আমরা কিছুতেই পাবো না। দেখো, এখানে কোনো ত্বরণ নেই বা আলফা নেই। দেখো, কৌণিক ত্বরণ বলতে একটা বিষয় রয়েছে, এখানে আলফা নেই এই এক্সপ্রেশানে, কিন্তু এখানে এ আছে। অর্থাৎ এই এক্সপ্রেশনের সঙ্গে এই এক্সপ্রেশনের কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি না। আর যতক্ষণ না মিল পাবো ততক্ষণ বুঝতে পারবো না যে এখানে রৈখিক গতির ক্ষেত্রে বা চলনের ক্ষেত্রে এম এর ভূমিকা যা, এখানে সেই রকম কোন রাশি আছে যার ভূমিকা একই রকম হবে। তুমি ধরো একটা বড় চাকাকে ঘুরিয়ে দিলে, সেই চাকাটা দেখবে ঘুরতে থাকবে কিছু সময়, তার মানে তার কি জড়তার জন্য ঘুরতে চাইবে। সেটাকে আমরা কি জড়তা বলবো? সেখানে হচ্ছে কৌণিক গতির জড়তা। এখানে একটা বস্তুকে ছুঁড়ে দিলাম, তার যদি ভর বেশি হয়, সে চলতে থাকার প্রবণতা তার বেশি হবে, অর্থাৎ তাকে থামাতে গেলে বাহ্যিক বল বেশি লাগবে। এখানেও তাই, একটা বস্তু ঘুরছে, তাকে যদি আমি থামাতে চাই তাহলে বাহ্যিক যে টর্ক আমাকে দিতে হবে, সেই টর্কটার মান বেশি হতে হবে। এবার এটা কোনটার ক্ষেত্রে বেশি হবে, কোনটার ক্ষেত্রে কম হবে, সেটা আমি বুঝবো কী করে? ধরো তোমার এই রকম একটা বস্তু আছে, একে থামাতে হবে, আবার এইরকম একটা বস্তু আছে, একে থামাতে হবে। হ্যাঁ, এবার এই দুটো বস্তুর কোন বিষয়, ধরো এরও ভর এম, এরও ভর এম, ভর ছাড়াও আমি যখন একে থামাতে যাব, এই একটা নির্দিষ্ট বেগে ঘুরছে, নির্দিষ্ট কৌণিক বেগে ঘুরছে, এও সেই একই কৌণিক বেগে ঘুরছে। তাহলে এই দুজনকে থামাতে গেলে আমাকে কোনটাতে বেশি টর্ক দিতে হবে? অথবা দুটো বস্তু সমান বিস্তৃত, এরও আর এরও ব্যাসার্ধ আর, এটা একটা চাকতি ঘুরছে, এটা একটা চাকতি ঘুরছে, এর ভর এম, এর ভর এম গ্রেটার দেন এম। সেক্ষেত্রে কোনটার জন্য আমাকে বেশি টর্ক প্রয়োগ করে ওকে থামাতে পারবো, কোনটার জন্য বেশি টর্ক প্রয়োগ করতে হবে, এই বিষয়গুলো যদি জানতে পারি তাহলে এই ঘূর্ণনের ক্ষেত্রে জড়তা আমি পেয়ে যাব। যেরকম করে আমরা পেয়ে গেছিলাম যে চলনের ক্ষেত্রে জড়তা, ঘূর্ণনের ক্ষেত্রে কি আছে, কিভাবে সেটাকে পেতে পারি, সেটাই আজকে আমাদের আলোচনা। দেখো, আমি একটা ক্লিয়ার করে একটা ছবি যদি এঁকে থাকি, যদি আমি এইগুলোকে সমস্তগুলোকে মুছে দিয়ে আমি জাস্ট একটা ল্যামিনার ফিগার আঁকবো। ল্যামিনার ফিগার মানে কি? একতলীয় একটা বস্তু, ঘন বস্তু, কিন্তু তার বেধটা সামান্য, সেই রকম ফিগারকে আমরা ল্যামিনার ফিগার বলি। এই রকম একটা ফিগার আমরা আঁকবো। এবার এই ফিগারটা এই অক্ষের সাপেক্ষে ঘুরছে। ধরো এই ফিগারটা এই রকমভাবে ঘুরছে, ওমেগা কৌণিক বেগে ঘুরছে। ধরা যাক এ বি হলো ঘূর্ণন অক্ষ। এবার দেখো, এখানে যে ঘুরছে, প্রত্যেকটা যে ভর, বিভিন্ন দূরত্বে রয়েছে। এই যে ভর বিভিন্ন দূরত্বে রয়েছে, এইদিকে আছে, এদিকে আছে, সব দিকে ভর ছড়িয়ে আছে। আমি তম পার্টিকেলের কথা বলছি। তম পার্টিকেল ধরো এই জায়গায় আছে এমআই তার ভর। এবার ধরা যাক সে এরকম করে ঘুরছে, যে রেডিয়াসে ঘুরছে, এইরকম একটা বৃত্তপথে ঘুরছে, তার রেডিয়াস হলো আরআই। এবারে এই মুহূর্তে তার বেগ যদি ভিআই হয়, তাহলে আমি বলতে পারবো কি? প্রথমে আমরা রৈখিক ভরবেগ পাব। রৈখিক ভরবেগ সমান, এটাকে পিআই দিয়ে লিখব, সমান হবে এম ভিআই, এমআই ভিআই। এবার কৌণিক ভরবেগ কি লিখব? কৌণিক ভরবেগ সমান আমরা জানি এল দিয়ে লিখি, এলআই সমান হবে আর পারপেন্ডিকুলার, আরআই পারপেন্ডিকুলার পিআই। এখানে পারপেন্ডিকুলার ওটাই হবে, এই আরআইটাই ওই আরআই পারপেন্ডিকুলার হবে, তাহলে আরআই ইন্টু এমআই ভিআই, এটা আমরা পেলাম। এখন
এই ভিআইটা কি? দেখো কিন্তু এই পুরো বস্তুটার কিন্তু কৌণিক বেগ, একটা নির্দিষ্ট মুহূর্তে পুরো বস্তুটাতে যতগুলো পার্টিকেল আছে প্রত্যেকটা পার্টিকেলের কৌণিক বেগের মান সমান, কিন্তু রৈখিক বেগের মান আলাদা। কেন না, তারা ঘূর্ণ নক্ষ থেকে বিভিন্ন দূরে রয়েছে। আর আমরা জানি রৈখিক বেগ সমান হচ্ছে আর ইন্টু কৌণিক বেগ, আর আই পারপেন্ডিকুলার ইন্টু কৌণিক বেগ। এখানে আর আই পারপেন্ডিকুলারটা হলো আর আই, তাহলে হবে আর আই ইন্টু ওমেগা। তাহলে এখানে আমরা যদি লিখি যে এল আই সমান আমি লিখতে পারবো আর আই এম আই আর আই ইন্টু ওমেগা। এই আর আই দুবার আছে, এম আই আর আই স্কোয়ার ইন্টু ওমেগা। এখন এইটাকে আমি রেখে দিলাম। এবারে আমি বলবো যে এখানে এর যদি বেগের পরিবর্তন হয়, অর্থাৎ আমি যদি বলি এখানে ভি এর পরিবর্তন হচ্ছে, ভি এর পরিবর্তন যদি হচ্ছে বলে আমি ধরে নিই, তাহলে এই যে রৈখিক ভরবেগের পরিবর্তনের হার সেটাকেই আমরা বলবো প্রযুক্ত বল। এখানে আমরা যদি এফ আই লিখি তাহলে কি লিখব? ডিপিআই ডিটি। তাহলে এখানে ডিডিটি অফ পিআই ইকালস টু হচ্ছে এম আই ভিআই। এবারে এম আই যদি বের করে আনা হয় ডিভিআই বাই ডিটি, তাহলে হবে এম আই ইন্টু এআই। এখানে হচ্ছে এই আইতম পার্টিকেলের উপর প্রযুক্ত বল আমি এইটা বের করতে পারলাম। এবারে দেখো ওমেগা তাহলে এখন সেম নয়, কনস্ট্যান্ট নয়। এই অবস্থায় ওমেগা নট ইকুয়ালস টু কনস্ট্যান্ট, বিভিন্ন সময়ে ওমেগা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমরা এখানে প্রত্যেক মুহূর্তে, যে কোনো মুহূর্তে ওই পার্টিকেলের কৌণিক ত্বরণ যদি নিই, কৌণিক ত্বরণ যদি আমরা আলফা বলি, তাহলে আলফা ইন্টু আর আই সমান হচ্ছে ওমেগা আই। আলফা ইন্টু আর আই সমান ওমেগা আই। তাহলে এখানে আলফা ইন্টু আর আই সমান এ আই। হ্যাঁ, রৈখিক ত্বরণ। আর এটা হলো কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণের সঙ্গে আমি আর আই গুণ করলে এটা পাবো। দেখো আইতম পার্টিকেলের জন্য কিন্তু আলফা আই লিখিনি, এটা কিন্তু তোমরা খেয়াল করেছো কিনা দেখো। আলফা ইন্টু আর আই লিখেছি, তার কারণ কি, নির্দিষ্ট মুহূর্তে আলফা চেঞ্জ হবে হোক বা ভি চেঞ্জ হচ্ছে হোক, সেটা নিয়ে আমাদের যায় আসে না। কিন্তু যে মুহূর্তে আমরা যে কোনো পার্টিকেলের ওমেগা আমরা জানতে পারবো, যে কোনো পার্টিকেলের, একটা দৃঢ় বস্তুর ক্ষেত্রে যে মুহূর্তে যে কোনো পার্টিকেলের আমরা ওমেগা জানতে পারবো, তখন সব পার্টিকেলের ওমেগা আমরা জানতে পারবো। কারণ সবার জন্য দৃঢ় বস্তুর ক্ষেত্রে ওমেগা সেম, আলফাও সেম। এই কারণে আমরা এআই জায়গায় এখানে আলফা ইন্টু আর আই লিখবো। এখানে লিখবো এম আই ইন্টু আলফা ইন্টু আর আই। এইটা হলো আইতম পার্টিকেলের উপর প্রযুক্ত বল। এবার আইতম পার্টিকেলের উপর প্রযুক্ত বল যদি আমি পেয়ে যাই, তাহলে বলের ভ্রামক আমরা পেয়ে যাব। কী করে পাবো না, বলের ভ্রামক সমান কি না লম্ব দূরত্ব গুণিতক বল। এখানে বলের ভ্রামকটা যদি এখানে লিখে ফেলি, আমরা এই জায়গাটায় যদি লিখে ফেলি যে বলের ভ্রামক, আইতম পার্টিকেলের উপর বলের ভ্রামক, তাকে আমরা টর্ক দিয়ে লিখি টিআই। বলের ভ্রামক সমান আমরা লিখতে পারবো কি আর আই পারপেন্ডিকুলার ইন্টু এফ আই। এইটা আমরা লিখতে পারবো। এই এফ আইটা আর আই পারপেন্ডিকুলার, এখানে আর আই হবে, আর এফ আই হবে এম আই আলফা আর আই। তাহলে কি হবে, এম আই আর আই গুণ হয়ে আর আই স্কোয়ার ইন্টু আলফা। এটা কেন আনলাম দেখো, এখানে টর্ক হলো একটা ভেক্টর রাশি। এই ভেক্টরটা কোন ধরনের ভেক্টর না অক্ষীয় ভেক্টর। আর অক্ষীয় ভেক্টর মানে এখানে যত বিন্দু আছে প্রত্যেকটার উপর যে টর্কের ভ্যালু একইভাবে পাক খাচ্ছে। একটা বিন্দু যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায়, অন্য বিন্দুটাও অ্যান্টি ক্লকওয়াইজ যাবে। একটা বিন্দু যদি ক্লকওয়াইজ যায়, তাহলে অন্য বিন্দুটাও ক্লকওয়াইজ যাবে। প্রত্যেকটা বিন্দু কিন্তু একই ওরিয়েন্টেশনে ঘুরবে। এটাই তো দৃঢ় বস্তুর একটা সুবিধা। দৃঢ় বস্তু হলে তার মধ্যে থাকা প্রত্যেকটা পার্টিকেল নির্দিষ্ট কৌণিক বেগে ঘুরবে। যে একটা পার্টিকেলের কৌণিক বেগ যা হবে,
অন্য পার্টিকেলের কৌণিক বেগ তাই হবে। একটা পার্টিকেলের কৌণিক ত্বরণ যা হবে অন্য পার্টিকেলেরও কৌণিক ত্বরণ তাই হবে। এইভাবে আমরা বলতে পারবো যে এখানে যে বলের ভ্রামক একটা পার্টিকেলের জন্য বলেছি, অন্যান্য পার্টিকেলের জন্য বলের ভ্রামক আমরা একই ডিরেকশানে পাবো, শুধু এম আর আর এর পার্থক্য থাকবে, কারণ প্রত্যেকটা পার্টিকেল তো আর আড়াই দূরত্বে নেই। অন্য পার্টিকেল ধরো এই পার্টিকেল এখানে আছে, এই পার্টিকেল এখানে আছে, প্রত্যেকটা পার্টিকেলের যে ভর সমান হবে তা তো নয়। এই কারণে এই দুটোর ভ্যালু আলাদা হবে আর আলফাটা একই হবে, কিন্তু এদের ডিরেকশান সমান হওয়ার জন্য আমরা কি করব, এদেরকে সরাসরি যোগ করে আমরা টোটাল টর্ক, মোট প্রযুক্ত টর্ক আমরা বের করতে পারবো। আমরা এখানে প্রযুক্ত টর্ক, মোট প্রযুক্ত টর্ক টাউ সমান আমরা লিখব সামেশন টিআই, যতগুলো পার্টিকেল রয়েছে এখান থেকে আমরা এটাকে আমরা টিআই এর এক্সপ্রেশন যদি লিখে দিই এমআই আর আই স্কোয়ার ইন্টু আলফা। দেখো এটাকে যদি আমি এক্সপান্ড করতাম, এটাকে যদি বিস্তৃত করি M1 R1 আলফা, M2 R2 স্কোয়ার আলফা, M3 R3 স্কোয়ার আলফা, তাহলে কি দেখতে পাচ্ছ, আলফাটা সব জায়গায় একই আছে। তাহলে এখান থেকে আমি আলফা কমন নিলে কি হবে, M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার, এরকম করে আলফা কমন যাবে। সেটাকে আমরা লিখতে পারবো কি সামেশন এমআই আর আই স্কোয়ার ইন্টু আলফা। অর্থাৎ তুমি দেখতেই পাচ্ছ যে এখানে আলফাটাকে আমরা বাইরে বের করে আনতে পারবো। অর্থাৎ আমরা এখানে সামেশন এমআই আর আই স্কোয়ারকে আমরা যদি বাইরে বের করে নিয়ে আসি, আলফাটা তার সঙ্গে গুণ হিসাবে থাকবে। তাহলে এটা হলো টর্ক। আর আমরা প্রযুক্ত বলের সঙ্গে এর রিলেশান যখন বের করতে চাইব, এর সাদৃশ্য যখন দেখতে চাইব, সেটা হলো এম ইন্টু এ। প্রযুক্ত বল সমান ছিল ভর গুণিতক ত্বরণ, এখানে এই ভরটা ছিল জড়তা, ঠিক কিনা বলো? তোমরা ক্লাস 9 থেকে তোমরা জানো যে সেখানে আমরা ভরই কোনো বস্তুর জড়তার পরিমাপ বলে ধরেছি, এবং সেটা পেয়েছি কোথা থেকে না সেকেন্ড ল অব মোশন, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা সেটা পেয়েছি যে ভরই হলো বস্তুর জড়তার পরিমাপ। এখানে তাহলে এই বলের জায়গায় কে কাজ করছে, টর্ক কাজ করছে। আর এখানে রৈখিক ত্বরণের জায়গায় এখানে কে কাজ করছে, কৌণিক ত্বরণ কাজ করছে। তার সঙ্গে তার বদলে আমি যেটা বসালাম সেটাকে আমরা বলবো জড়তা। আর এই আইটাই হলো জড়তা ভ্রামক বা জাড্য ভ্রামক, জড়তা ভ্রামক বা জাড্য ভ্রামক, মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া, এইটা তোমরা মনে রাখবে। এই কারণে আমি এখানে লিখে দিয়েছি MOI, মোমেন্ট অফ ইনার্শিয়া। এটার সঙ্গে সাদৃশ্য রেখে আমরা এটার তাৎপর্য এক্ষুনি ফটাফট বুঝতে পেরে যাব যে এখানে এম যা প্লে করেছিল, যে রোল প্লে করেছিল, এখানে আই ঠিক একই রকম রোল প্লে করছে। এবং এখানে আমরা আগেই আলোচনা করেছি যে একটা বস্তু, দুটো বস্তুর ভর সমান, এরও এম এরও এম, এর ব্যাসার্ধ বেশি, তাহলে কি হবে, কার জড়তা বেশি হবে? এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পাচ্ছি দুজনের ভর সমান। এবারে আরটা যার বেশি হবে, রেডিয়াস যার বেশি হবে, স্বাভাবিকভাবে তত দূরে এখানে ভরগুলো ছড়িয়ে আছে। হ্যাঁ, সমান ভর মানে ভর তো একই আছে, কিন্তু দূরত্বটা বেশি দূরে ছড়িয়ে আছে এইটাতে ভর, এই কারণে এর আই বেশি হবে, অর্থাৎ এর জড়তা ভ্রামক বেশি হবে। অর্থাৎ আমরা এই বস্তুটাকে আমি যদি একটা ত্বরণ থেকে থামাতে চাই, এখানে বেশি পরিমাণ টর্ক দিতে হবে। বা আমরা যদি ঘোরাতে চাই একটা বস্তুকে স্থির অবস্থা থেকে, আমরা এই রকম ত্বরণ দিতে চাই, তাহলে এই ক্ষেত্রে বেশি পরিমাণ টর্ক দিতে হবে। এটাই হলো এই কৌণিক গতির ক্ষেত্রে জড়তা, অর্থাৎ জড়তা ভ্রামক। রৈখিকের থেকে আমরা কৌণিকে গেলে সবসময় ভ্রামক কথাটা ব্যবহার করি, এই কারণে এটাকে আমরা নাম দিয়েছি জড়তা ভ্রামক। আরও ভালো করে বুঝতে পারবে, দেখো এখানে এম আর আর, ধরো এই রকম দুটো বস্তু রয়েছে, এই রকম দুটো বস্তু রয়েছে, এখানে এটা 5 কেজি, এটা 5 কেজি, এই দুটো বস্তু এ বি অক্ষের সাপেক্ষে ঘুরছে এরকম করে।
এই ক্ষেত্রে তুমি যদি বলো যে এর টোটাল ভর m1 প্লাস m2 সমান 10 কেজি, 10 কেজি, কেমন? এক্ষেত্রে তুমি এটাকে বললে 10 কেজি। আবার এ বি অক্ষ, ওই একই অক্ষের সাপেক্ষে আরও দুটো ভর এরকম করে ঘুরছে, ধরো সেটা হবে এই 5 কেজি দাও, 5 কেজি আর 5 কেজি। এই যে দূরত্বটা এটা ধরো 1 মিটার ছিল, আর এটা ধরো 1/2 মিটার আছে। তাহলে এই সিস্টেমটার জন্য এই দুটো বস্তুর জড়তা ভ্রামক বেশি হবে না এই সংস্থাটার জড়তা ভ্রামক বেশি হবে? ক্লিয়ারলি তুমি বুঝতে পারছো। এখানে হচ্ছে m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার করলে কী হবে? 5 গুণিতক 1 স্কোয়ার প্লাস 5 গুণিতক 1 স্কোয়ার। সেখান থেকে তুমি 5 প্লাস 5 সমান 10 পাবে। একক টেককে আমি আসবো পরে। তাহলে এখানে কি পাবে? এখানে দেখো 5 গুণিতক 1/2 স্কোয়ার প্লাস 5 গুণিতক 1/2 স্কোয়ার, তাহলে হবে কত? 5-এর 4 প্লাস 5-এর 4 সমান হবে 10-এর 4 সমান হবে 2.5। তাহলে বুঝতেই পারছো এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা কতটাই পার্থক্য। তাহলে দুটো বস্তু সংস্থার ভর একই, টোটাল ভর একই, কিন্তু তাদের ডিস্ট্রিবিউশন অর্থাৎ অক্ষ থেকে যত দূরত্ব বেশি হবে, যত বেশি দূরে থাকবে তার জড়তা ভ্রামকের মান তত বেশি হবে। শুধু তাই নয়, এবার আমি যদি ওইটাই করি যে আমার একই দূরত্বে আছে 1 মিটার দূরত্বে 5 কেজি 5 কেজি আছে, আবার আমি ওই এবি অক্ষ এখানে আমি 1 মিটার দূরত্বেই রাখবো, কিন্তু 10 কেজি 10 কেজি করে রাখবো, 10 কেজি 10 কেজি। এও 1 মিটার দূরত্বে রয়েছে, এটাও 1 মিটার দূরত্বে রয়েছে। এই ক্ষেত্রে জড়তা ভ্রামক ডিপেন্ড করছে কিসের উপর? না ভরের উপর। কারণ কি? এই ভরগুলো কিন্তু দূরত্ব এদের সমান, এও 1 মিটার, এখানেও 1 মিটার দূরত্বে রয়েছে, কিন্তু ভরটা বেশি। টোটাল কন্ট্রিবিউশন হচ্ছে ভর এবং দূরত্ব, এই দুটো বিষয়ের উপর কন্ট্রিবিউশন হচ্ছে জড়তা ভ্রামকের। এই কারণে এখানে দেখো 5 ইন্টু 1 স্কোয়ার প্লাস 5 ইন্টু 1 স্কোয়ার সমান 10 ইউনিট, আর এখানে 10 ইন্টু 1 স্কোয়ার প্লাস 10 ইন্টু 1 স্কোয়ার, 10 ইন্টু 1 স্কোয়ার সমান এখানে হচ্ছে 20 ইউনিট। বুঝতেই পারছো এটার জড়তা বেশি হবে, কারণ এর ভর বেশি আছে। এর অক্ষ থেকে দূরত্ব এরও সমান, এরও যা এরও তাই, এরও যা এরও তাই, এরকম অক্ষ থেকে দূরত্ব সমান, কিন্তু এর ভর বেশি হওয়ার কারণে, এর থেকে এর দ্বিগুণ ভর হওয়ার কারণে, দেখো এর 10 কেজি ছিল, এর 20 কেজি আছে, এর ভর এখানে বেশি হওয়ার কারণে এর জড়তা ভ্রামকের মান বেশি হয়ে গেল। এই হলো গিয়ে আমরা হচ্ছে ফার্স্ট এফ সমান এম এ কে সামনে রেখে আমরা টর্কের সাহায্যে আমরা জড়তা ভ্রামক এই রাশিটা জানলাম। এবার জড়তা ভ্রামকের সংজ্ঞা, এর একক, এর মাত্রা, এগুলো তো জানবই। তার আগে আমি চলে যাব এই জড়তা ভ্রামককে অন্যভাবে প্রকাশ করা। দেখো আমরা রৈখিক গতি আর কৌণিক গতির ক্ষেত্রে সবসময় আমরা কম্পেয়ার করার চেষ্টা করি। সেখানে আমরা বলি যে রৈখিক গতির ক্ষেত্রে যেটা ভি, কৌণিক গতির ক্ষেত্রে সেটা ওমেগা। রৈখিক গতির ক্ষেত্রে যেটা থিটা, এই যেটা আর এখানে সেটা হলো থিটা, বা এস এখানে দিই আর ওখানে থিটা দিই। এখানে যেটা এম, সেখানে কিন্তু আমরা এক্ষুনি পেলাম আই। এবারে তুমি মিলিয়ে নাও। এবারে তুমি বলবে যে এটার সঙ্গে এটা গুণ করলে যা হবে, এটার সঙ্গে এটা গুণ করলে তাই হবে। নিশ্চয়ই হবে। এটা হচ্ছে রৈখিক ভরবেগ, আর এটা হলো কৌণিক ভরবেগ। পি সমান আই ইন্টু ওমেগা। এখানে পি লিখবো না, এখানে এল লিখবো, কৌণিক ভরবেগ। আমরা কৌণিক ভরবেগ আগে জেনেছিলাম কি, এল ইকুয়ালস টু আর ক্রস পি। আমরা এটা পেয়েছিলাম। অবশ্যই আমরা এটাকে ঠিক বলবো, এটা তো আর ভুল নয়, এটাও ঠিক। কিন্তু আমরা আই দিয়ে প্রকাশ করলে তবেই আমরা এই যে জড়তার যে বিষয়টা, জড়তার রাশিটার কন্ট্রিবিউশন আমরা জানতে পারবো। এখানে তাহলে আমরা এইটা আসবো কি করে দেখে নেওয়া যাক, এইটাতে আসি কি করে। আমরা ফার্স্টেই লিখে রেখেছিলাম ভিআই সমান আর আই পারপেন্ডিকুলার ওমেগা, আর আই ইন্টু ওমেগা, এল সমান আর আই ইন্টু হচ্ছে এইটা এমভি।
রৈখিক ভরবেগের ভ্রামককে বলা হয় কৌণিক ভরবেগ, সেখান থেকে আমরা পেয়েছি এই এলআই অর্থাৎ আইতম পার্টিকেলের কৌণিক ভরবেগ। এবার আমরা জানি এখানে কৌণিক ভরবেগ এটাও হচ্ছে অক্ষীয় ভেক্টর। এই অক্ষীয় ভেক্টরকে আমরা জানি এরা একই দিকে ঘুরছে, মানে একই অক্ষ বরাবর এদের দিক, তাহলে এদেরকে ডাইরেক্ট আমরা যোগ করতে পারবো। এল সমান আমরা লিখব সামেশান MI/RI স্কোয়ার ইন্টু ওমেগা। এই ওমেগাটা কনস্ট্যান্ট হওয়ার জন্য ওটাকে কমন নিয়ে আমরা বাইরে বের করে দেবো। এই কনসেপ্ট থেকে আমরা সেটা বুঝতে পারবো, আলাদা করে এটা বোঝার দরকার হচ্ছে না। তাহলে এইটাকে আমরা লিখছি I ইন্টু ওমেগা। কি সুন্দরভাবে চলে এলো দেখো, এখানে এলের এক্সপ্রেশন আমরা আগে পেয়ে গেছিলাম, সেখান থেকে আমরা সামেশান এল করে দিলে I ইন্টু ওমেগা পেয়ে যাব। কারণ আমরা জানি I সমান, আমাদের এখানে I সমান হচ্ছে সামেশান MI/RI, আর এখানে RI স্কোয়ার, আর এখানে M সমান আমরা স্মল এমই দেব, M সমান সামেশান MI। তাহলে আমরা বুঝতে পারছি যে রৈখিক গতির সঙ্গে কৌণিক গতির যে সামঞ্জস্য এখনও আমরা প্রত্যেকটা স্টেপে আমরা মিলিয়ে দিতে পারছি। এখানে যেটা বেগ এখানে সেটা কৌণিক বেগ, এখানে যেটা ভর এখানে জড়তা ভ্রামক, এখানে যেটা জড়তা এখানে সেটা জড়তা ভ্রামক। আর এম এর সঙ্গে ভি গুণ করলে এখানে যেটা রৈখিক ভরবেগ পাওয়া যায়, সেখানে আমরা আই এর সঙ্গে ওমেগার গুণ করে কৌণিক ভরবেগ পাচ্ছি। বেশ, এছাড়া আর কোনভাবে দেখানো যায়? সবচেয়ে ভালোভাবে দেখানো যায় সেটা হলো শক্তি দিয়ে। দেখো, শক্তিতে কোনো ভেক্টরের গল্প থাকছে না, শক্তি একটা স্কেলার রাশি। আমি যদি একটা দৃঢ় বস্তু আমার কাছে যদি থাকে, ওই বস্তুটাই এরকম করে আরেকটা বস্তু নেওয়া যাক, আমরা ল্যামিনার নিয়ে একদম সলিড ফিগার নেব। এখানে আমরা যদি দেখি RI ডিস্টেন্সে আইতম পার্টিকেল আছে যার ভর MI, সেইটা এইরকম করে এই অক্ষের সাপেক্ষে অক্ষকে প্রদক্ষিণ করছে, এইভাবে ঘুরছে। তাহলে এখানে আরও অনেক পার্টিকেল আছে, প্রত্যেকটা পার্টিকেলের যে শক্তি, সেই শক্তিগুলোকে যোগ করলে আমরা এর শক্তি পেয়ে যাব, অর্থাৎ আবর্তনের গতিশক্তি পেয়ে যাব। আবর্ত গতিশক্তির রাশিমালা এবার আমরা বের করব, যেটা আমরা পেয়েছিলাম যে রৈখিক গতির ক্ষেত্রে কাইনেটিক এনার্জি সমান আমরা হাফ mv² করেছিলাম। নিশ্চয়ই এখানে আমরা কাইনেটিক এনার্জি, রোটেশনাল কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি আর এটা হলো রোটেশনাল কাইনেটিক এনার্জি, এর ভ্যালু আমরা নিশ্চয়ই হাফ I⍵² পাবো। হাফ I⍵² এখানে আমরা পাবো। সেইটা আমরা কিভাবে পাবো? খুব সিম্পল, আমরা প্রত্যেকটা পার্টিকেলের কাইনেটিক এনার্জি বের করব। সেই কাইনেটিক এনার্জি আমরা যখন যোগ করে যাব, যোগ করলে আমরা দেখতে পাবো তার এক্সপ্রেশন আসছে হাফ I⍵²। দেখা যাক, এবারে দেখে নেব আমরা সেই বিষয়টা। ফার্স্ট আমরা আইতম পার্টিকেলকে টার্গেট করেছি। ধরা যাক আইতম পার্টিকেলের বেগ VI, সেখানে আমরা করবোটা কি না, এর যদি গতিবেগ VI হয়, এই পার্টিকেলটার কাইনেটিক এনার্জি আইতম পার্টিকেল সমান হবে হাফ MI⍵²। হাফ MI⍵²। তোমরা প্রত্যেকেই জানো, তোমাদের মুখস্থ রয়েছে কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন, অর্থাৎ গতিশক্তির রাশিমালা হলো হাফ mv²। এখানে আইতম পার্টিকেলের ভর MI, আইতম পার্টিকেলের বেগ VI, তাহলে তার গতিশক্তি হবে এটা। এবারে VI যে গতিতে আছে, এই পুরো বস্তুটা ওমেগা কৌণিক বেগে আবর্তন করছে, এরকম করে আবর্তন করছে। তাহলে ওমেগা কৌণিক বেগে যদি আবর্তন করে, তাহলে এই বস্তুর মধ্যে এই পার্টিকেলটা একটা বৃত্ত গতিতে যাচ্ছে। প্রত্যেকটা পার্টিকেল আলাদা আলাদা বৃত্তপথে ঘুরছে, আর আলাদা যে বৃত্তপথ রয়েছে তার ব্যাসার্ধ হলো RI। 1 নম্বর পার্টিকেলের R1, 2 নম্বরের R2, এরকম করে যদি ধরি, তাহলে আইতম পার্টিকেলের যে ব্যাসার্ধ, যে বৃত্তপথে আবর্তন করছে তার ব্যাসার্ধ RI। আর RIর সঙ্গে ওমেগা যদি গুণ করে দিই, তাহলে আমরা VI পাই। কেমন? তোমরা বলবে যে স্যার ওমেগা I লিখলেন না কেন? না, তুমি দেখো এখানে একটা দৃঢ় বস্তু, বারবার আমরা বলেছি ওমেগা, আলফা, এগুলো একটা দৃঢ় বস্তুর ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুর জন্য একই হবে। আবারও আমি এখন বললাম, তোমরা মনে রাখার চেষ্টা করো যে এখানে ওমেগা
কৌণিক বেগে ঘুরছে, তাহলে এই পার্টিকেলটাও যেমন ঘুরছে এই প্রত্যেকটার কৌণিক বেগ সমান হবে, কিন্তু রৈখিক বেগ আলাদা হবে। এবং কারণ তাদের যে ডিস্টেন্স অর্থাৎ যে ঘূর্ণন অক্ষ রয়েছে সেই ঘূর্ণন অক্ষ থেকে ডিস্টেন্স আলাদা আলাদা হবে। এখন তাহলে আমরা এখানে লিখে ফেলবো এম আই ভি আই স্কোয়ার মানে হচ্ছে আর আই স্কোয়ার ওমেগা স্কোয়ার। তাহলে কী হবে হাফ এম আই আর আই স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। এবারে তুমি নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে এখানে শক্তি তো স্কেলার আছে, কিন্তু সরাসরি যোগ করা হয়ে যাবে। তাহলে পুরো যে রোটেশনাল কাইনেটিক এনার্জি আমরা বলছি, পুরো যে বস্তু এই দৃঢ় বস্তুর প্রত্যেকটা বিন্দুর বা প্রত্যেকটা বিন্দু ভরের যে শক্তি সেই শক্তি যোগ করলে আমরা এই পুরো দৃঢ় বস্তুটা ঘূর্ণন গতিশক্তি পেয়ে যাব। সেইটা সমান তাহলে কী হবে সামেশান কে আই অফ আইতম পার্টিকেল। এবারে কে আই অফ আইতম পার্টিকেল আমরা যদি লিখি এখানে বসাই হাফ এম আই আর আই স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, যারা কনস্ট্যান্ট তারা বাইরে চলে যায়, সামেশান এম আই আর আই স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। বুঝতে পারছো কেন বাইরে চলে গেল? না, তুমি লিখে ফেলো এম ওয়ান আর ওয়ান স্কোয়ার ওমেগা স্কোয়ার হাফ এম টু আর টু স্কোয়ার ওমেগা স্কোয়ার, সবগুলো যদি লিখে যাও প্রত্যেকটা থেকে তুমি ওমেগা স্কোয়ার কমন নিতে পারবে, তারপরে আবার আগে সামেশানে তুমি পেরিয়ে আনতে পারবে। এবং এই এক্সপ্রেশনটা আমরা পেয়েছি হাফ আই ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে দেখলে আমরা যেমনটাই সাপোজ করেছিলাম, যেমনটা আমরা ভেবেছিলাম, সেই রকমই আমরা পেলাম যে রোটেশনাল কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন হলো হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে আমরা এই জড়তা ভ্রামককে অনেকভাবে নিয়ে আসলাম, অনেকভাবেই আমরা সেটাকে পেলাম যে জড়তা ভ্রামক অ্যাকচুয়ালি কী, এর তাৎপর্য কী, এটা কী ধরনের রাশি, এই সমস্তগুলো এবার কিন্তু আমরা ধীরে ধীরে আইডিয়া করতে পারছি। আচ্ছা দেখা যাক। দেখো জড়তা ভ্রামক আমি যদি বলি এরকম একটা অক্ষ রয়েছে এ বি, এর সাপেক্ষে একটা বস্তুবিন্দু যার ভর এম ঘুরছে আর দূরত্বে, তাহলে তার জড়তা ভ্রামক অবশ্যই থাকবে। সেটা বিন্দু হতে পারে, সে তো ঘুরছে, তার জড়তা ভ্রামক থাকবে। তার জড়তা ভ্রামক হবে আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার। এবার একটা এক্সাম্পল দেওয়া যাক। ধরা যাক এরকম একটা অক্ষ, এখানে 2 মিটার দূরত্বে 10 কেজি ভরের একটা বস্তু এরকম করে ঘুরছে। ঘূর্ণন বেগটাকে আমার জানার দরকার নেই, আমার তো শুধু জড়তাটা জানতে হবে। এখানে গতি কতটা হলো তার উপর ডিপেন্ড করবে তার কৌণিক ভরবেগ, তার টর্ক, এই সমস্তগুলো। কিন্তু আমরা এখানে জাস্ট জড়তা ভ্রামকটা যদি নির্ণয় করতে চাই, তাহলে এর জড়তা ভ্রামক কত হবে আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার। সূত্রানুসারে এম এর ভ্যালু 10 এবং 2 এর স্কোয়ার, তাহলে হবে 40 কিলোগ্রাম ইন্টু মিটার স্কোয়ার। তাহলে জড়তা ভ্রামকের মান হবে 40 কিলোগ্রাম ইন্টু মিটার স্কোয়ার। এরকমভাবে তুমি আবার এটাকে দুটো পার্টিকেল করে দাও। এরকম একটা দণ্ড আছে, রড আছে, সেই রডটার দুদিকে 5 কেজি 5 কেজি করে ভর রয়েছে। সেটা এইরকম একটা অক্ষ থেকে সেই ভরগুলো ধরা যাক 2 মিটার দূরত্বে রয়েছে। তাহলে এই যে সিস্টেম, এই সিস্টেমটার জড়তা ভ্রামক কত হবে? না, এই সিস্টেমে মাত্র দুটো আছে বস্তুবিন্দু। সেই দুটো বস্তুবিন্দুর জন্য আমরা কি লিখব? আই সমান এম আই আর আই স্কোয়ার সামেশান, তাহলে এম ওয়ান আর আর স্কোয়ার প্লাস এম টু আর টু স্কোয়ার। এটা তো লেখা সহজ, অনেকগুলো থাকলে সেখানে আমরা সামেশান দিয়ে দেখাই, সংক্ষিপ্তভাবে দেখাবো বলে। এখানে কিন্তু এখানে লেখা সহজ, দুটো মাত্র আছে। তাহলে প্রথমটা হবে 5 ইন্টু 2 এর স্কোয়ার, তারপরটা হবে 5 ইন্টু 2 এর স্কোয়ার, তাহলে হবে 4 5 20, আর এখানে 4 ইন্টু 5 20 সমান হবে 20 কিলোগ্রাম মিটার স্কোয়ার। এর জড়তা ভ্রামক হবে 20 20 40 কিলোগ্রাম পার মিটার স্কোয়ার। এইভাবে আমরা যদি ডিসক্রিট পার্টিকেল দেওয়া থাকে তাহলে তার জড়তা ভ্রামক আমরা বের করতে পারবো। শুধু তাই নয়, জড়তা ভ্রামকের তাৎপর্য আমাদেরকে ফটাফট বুঝতে পেরে যেতে হবে। কারণ কি, দেখো এই মানটা যত বেশি আসবে তার ঘূর্ণন প্রবণতা তত বেড়ে থাকবে। একটা বস্তুর ভর একরকম, দুটো বস্তু আছে, দুটো বস্তুর মধ্যে একটা হালকা একটা ভারী, দুজনকেই সমান বেগে ছুড়ে দাও, তাহলে সেক্ষেত্রে কার রৈখিক ভরবেগ বেশি হবে? যেটা ভারী তার রৈখিক ভরবেগ বেশি হবে। হ্যাঁ, তার কিন্তু চলতে থাকার প্রবণতা, অর্থাৎ তার জড়তা চলতে থাকলে চলতে থাকবে, স্থির থাকলে স্থির থাকবে, এটাকেই আমরা জড়তা বলে থাকি। তাহলে জড়তার যে তার
যে বিষয়, সেই জড়তার বিষয়টা বেশি থাকবে বেশি ভরের ক্ষেত্রে। এক্ষেত্রে জড়তার বিষয়টা এই দুটো বিষয়ের উপর নির্ভর করবে। সেই দুটো বিষয় হলো ভর এবং অক্ষ থেকে সেই ভরটা কত দূরত্বে রয়েছে তার বর্গের গুণফলের সঙ্গে সেটা নির্ভর করবে। এই হলো গিয়ে আমাদের জড়তা ভ্রামকের হিসেব। জড়তা ভ্রামকের প্রাথমিক আমরা এক্সপ্রেশন পেয়ে গেলাম। একটা বস্তু বিন্দু থাকলে, দুটো বস্তু বিন্দু থাকলে, তিনটে বস্তু বিন্দু থাকলে, যাই থাকুক না কেন জড়তা ভ্রামক নির্ণয় করা কিন্তু আমাদের কাছে কোনো ব্যাপার নয়। ধরো এরকম একটা ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজের ভর কেন্দ্র দিয়ে একটা অক্ষ গেছে, লম্ব অক্ষ এ বি, লম্ব অক্ষ আমি টানলাম। এই ত্রিভুজটা এরকম করে রয়েছে একটা প্লেনে, অর্থাৎ এই বোর্ডের সঙ্গে লম্বভাবে রয়েছে। এবারে এই ত্রিভুজটা ধরা যাক সমবাহু ত্রিভুজ। এবার এই ত্রিভুজের তিনটে বিন্দুতে এম 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 ভর রয়েছে, তাহলে এর জড়তা ভ্রামক কত হবে তোমরা খুব ইজিলি বেড়ে যাবে, কারণ তিনটের জন্য আলাদা আলাদা করে তুমি জড়তা ভ্রামক বের করে নেবে, এই দূরত্বগুলো বের করে নেবে। দেখো এইরকম যদি এখানে আমি ত্রিভুজটা ত্রিমাত্রিক দেশে এঁকেছি বলে ত্রিভুজটা অ্যাকচুয়ালি সমবাহু ত্রিভুজ, এটা এ এটা এ এটা এ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হ্যাঁ তার যে ভর কেন্দ্র থাকে, সেই ভর কেন্দ্রটা কোথায় থাকে? সেই ভর কেন্দ্রটা এইরকম একটা বিন্দুতে থাকে। আর এখানে যদি এটা এ হয় তাহলে এইখানে যে উচ্চতাগুলো হয় √3/2 ইন্টু এ, এটা মনে রাখতে হবে, এটা হয় উচ্চতা। এই উচ্চতার হচ্ছে এখান থেকে যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে 1/3 অফ উচ্চতা, 1/3 অফ হাইট। হ্যাঁ, এই হাইটটা আমি পেয়ে গেলাম। হাইটের আবার 1/3 করে দিলে আমার কি হবে না, এই দূরত্বটা পেয়ে যাবে আর আর আর। কেমন করলাম, ভুল করে ফেললাম, এখানে আর নয়, এই দূরত্বটা আমরা পেতে হবে আমাদেরকে। এইখানে তো ভরগুলো আছে, তাহলে 2/3 অফ আর, 2/3 অফ হাইট, আর ইকুয়ালস টু 2/3 অফ হাইট। তাহলে আমি 2/3 এর সঙ্গে গুণ করে দেবো, তাহলে এখানে আর পাবো কত? এখানে আর পাবো 2/3 ইন্টু √3/2 ইন্টু এ। এখানে 2 কেটে যাবে, আর এখানে √3 নিচে নামবে, a/√3 হবে এইটার দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব, প্রত্যেকটা লম্ব দূরত্ব কিন্তু দেখো এইরকম করে অক্ষটা আছে, এখান সাপেক্ষে ঘুরছে, তাহলে এই লম্ব দূরত্ব আর, এই লম্ব দূরত্ব আর, এই লম্ব দূরত্ব আর। তাহলে প্রত্যেকটার জন্য যে জড়তা ভ্রামক পাবো সেগুলোকে যোগ করে দেবো, m1r1² প্লাস m2 r2 স্কোয়ার প্লাস m3 r3 স্কোয়ার সমান কী হবে? m1টাও m, r1টাও এটা, a/√3 এর হোল স্কোয়ার, তারপরটা হবে m ইন্টু a/√3 এর হোল স্কোয়ার প্লাস m ইন্টু a/√3 এর হোল স্কোয়ার। এটাকে স্কোয়ার করলে কী হবে? m²/3 প্লাস m²/3 প্লাস m²/3, এই তিনটেকে যোগ করলে যেটা পাবো m ইন্টু a স্কোয়ার। এইভাবে তোমরা যা থাকুক না কেন, এবার বর্গক্ষেত্র দেবে বা অন্য কিছু দেবে, যাই থাকুক না কেন তোমরা কিন্তু জড়তা ভ্রামকের মান বের করতে পারবে এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে। অর্থাৎ যতগুলো ভর থাকবে প্রত্যেকটা ভর কত দূরত্বে আছে এই রকম করে আমরা যেমন বের করলাম, তোমাদের যে বেসিক আছে তোমরা ক্লাস 5 থেকে যা যা শিখে এসছো, জিওমেট্রিতে যা যা জেনেছো সেইগুলোকে তুমি এখানে লাগাবে, লাগিয়ে সেই যে রুল এবং সেই ফর্মুলাগুলোকে লাগিয়ে তোমাকে এখানে এইগুলো সলভ করতে হবে। এইগুলো তোমরা এমনিতেই পেরে যাবে, কারণ এই যে সিস্টেম, এই যে মাস সিস্টেম, এটা ডিসক্রিটলি আছে, আলাদা আলাদাভাবে বিচ্ছিন্নভাবে আছে। যদি কন্টিনিউয়াস হতো সেক্ষেত্রে তোমাকে কি করতে হতো না, সেক্ষেত্রে তোমাকে ইন্টিগ্রেশন করতে হতো। দেখো তোমার এখানে যদি আমি বলতাম যে এখানে না এরকম করে ভর কিছু পাওয়া যাচ্ছে না, তখন আমি কি বলতাম যে এই রকম একটা ছোট্ট অংশ নিতাম, এই ছোট্ট অংশটাকে ডেল্টা এম ধরতাম, এই ডেল্টা এমটা ঘূর্ণন অক্ষ থেকে কত লম্ব দূরত্বে আছে সেটাও ভেরিয়েবল, এই আর ভেরিয়েবল লম্ব দূরত্বে রয়েছে বলে ধরতাম। তখন আমি এই ক্ষুদ্র অংশটাকে আমি এখানে যেরকম বিন্দু পেয়েছিলাম, একটা বিন্দু ভর যদি এম ভর যদি আর দূরত্বে থাকে, তাহলে আমরা আই ইকুয়ালস টু লিখি m ইন্টু আর স্কোয়ার। সেইভাবে আমরা এই ডেল্টা এমটাকে আমি ছোট্ট করে যদি ধরি, এটাকে আমি বিন্দু ভর হিসাবে ধরতে পারছি, সেটার যে দূরত্ব লম্ব দূরত্ব সেটা যদি আর হয়, তাহলে আমি আই ইকুয়ালস টু পাবো আর স্কোয়ার ইন্টু ডিএম,
আর স্কোয়ার ইন্টু ডেল এম, এখানে ডিআই, এই ছোট্ট অংশের জন্য আমি ডিআই লিখলাম। তাহলে পুরো বস্তুটার জন্য আমি লিখতে পারবো, যদি আমরা আর এর সঙ্গে এম এর রিলেশনটা পাই, অর্থাৎ মাস ডিস্ট্রিবিউশনটাকে আমি যদি এই দূরত্বের ফাংশন হিসাবে লিখতে পারি, বা আমাদের যদি দেওয়া থাকে, তবেই আমরা এটাকে কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন হিসাবে দেখতে পারবো। তখন আমি আইকে পাবো ইন্টিগ্রেশন করে আর স্কোয়ার ডিএন। তাহলে তোমরা সমস্তটাই পেলে। আই এর যে ফর্মুলা চলে এলো তোমাদের হাতে, সেটা হচ্ছে এম আই আর আই স্কোয়ার। সেটাকে ব্যবহার করতে জানলে আমি 2-3টে এক্সাম্পল দিয়েছি, এরকম হাজারখানা যেরকম প্রশ্ন দিক না কেন তোমরা পেরে যাবে, যদি তোমাদের বেসিক যে জিওমেট্রিক্যাল কনসেপ্ট এবং আদার যে যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো যদি ঠিক থাকে, তোমরা নিশ্চয়ই পারবে, যেমন করে এটা তোমরা এখনই দেখলে এবং বুঝতে পারলে। এরপরে আমরা যেটা কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখেছি, সেটা হলো ইন্টিগ্রেশন আর স্কোয়ার ডিএম। স্যার এটাকে কাজে লাগাবেন কি করে, এটার একটা উদাহরণ দেখান। হ্যাঁ, অবশ্যই তোমাদের সেই উদাহরণটা দেখাবো। ধরা যাক এরকম একটা ডান্ডা রয়েছে, এই ডান্ডাটার দৈর্ঘ্য এল, এই ডান্ডাটার দৈর্ঘ্য এল। হায় রে, কালি ভরা নেই, যাকে আমি কালিটা চট করে ভরে ফেলি। আমি বলতে থাকি, আমি বলতে থাকি, তোমরা শোনো। দেখো এই যে ডান্ডাটা তোমরা দেখছো, এটা একটা সরল ডান্ডা। সেই সরল ডান্ডাটার ভর এম এবং দৈর্ঘ্য এল। এবার এই ডান্ডাটার মধ্যিখানে ডান্ডাটার সঙ্গে লম্ব একটা অক্ষ আমরা টানবো। সেই অক্ষের সাপেক্ষে ডান্ডাটাকে ঘোরানো চেষ্টা করা হবে, বা ঘুরলো কি না ঘুরলো তাতে কিছু যায় আসে না। আমরা মাস ডিস্ট্রিবিউশনটা আমরা এখানে দেখব যে এই ডান্ডাটা যদি সুষম দণ্ড হয়, এখানে যদি দণ্ডটা সুষম হয়, সুষম দণ্ড, এখানে আমি লিখে ফেলবো সুষম দণ্ড। সুষম দণ্ড যদি হয়, সেক্ষেত্রে এইটা হলো এ বি। এই এ বি হলো কি, ওই দণ্ডের লম্ব সমদ্বিখণ্ডক। এই এ বি এর সাপেক্ষে এটা ঘুরুক আর না ঘুরুক, এ বি এর সাপেক্ষে জড়তা ভ্রামক আমাকে নির্ণয় করতে হবে। ঘুরলে তখন সেই জড়তা ভ্রামকটা কাজ দেবে, তাই না? কি তুমি তোমার পেট বড়, কতটা খেতে পারো সেটা তোমার ফিক্সড। এবার না খেলেও না খেতে পারো, তুমি না খাচ্ছ মানে তোমার পেট ছোট, তা তো না। তাহলে এখানে এই ঘুরুক আর না ঘুরুক এর জড়তা ভ্রামক একটা রয়েছে, এবং সেই জড়তা ভ্রামকের মানটা কিন্তু অক্ষের সাপেক্ষে নির্ভর করে, অক্ষের উপর ডিপেন্ড করে। সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে এটা। রৈখিক গতির সঙ্গে কৌণিক গতির একটা বড় ডিফারেন্স হচ্ছে এটা। রৈখিক গতিতে বস্তুটার ভর জানলেই আমরা জড়তা পেয়ে যাব, কিন্তু এই ক্ষেত্রে জড়তা ভ্রামক কোন অক্ষের সাপেক্ষে আমরা নিচ্ছি। আমি যদি এটাকে এই রকম না নিয়ে আমি যদি এই রকম নিই, তাহলে দেখব এর জড়তা ভ্রামক আলাদা হয়ে যাবে। আমরা কোনটা করব তোমরা বলো, যে আমি কোনটা করব, এটা করব না এটা করব, যেটা খুশি করতে পারো। দুটোতে কিন্তু দেখবে মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তা ভ্রামকের মান আলাদা এসেছে। আমরা এখানে কোন ফর্মুলাটা লাগাবো না, এখানে সুষম দণ্ড বলেছি মানে কি, এখানে প্রতি একক দৈর্ঘ্যে এর ভর ফিক্সড, প্রতি একক দৈর্ঘ্যে এর ভর ফিক্সড। ধরা যাক প্রতি একক দৈর্ঘ্যে ভর, প্রতি একক দৈর্ঘ্যে ভর, এটাকে যদি ল্যামডা ধরা হয়, ল্যামডা সমান কী হবে, এটা টোটাল ভর যদি এম হয় আর টোটাল লেন্থ যদি এল হয়, তাহলে এম বাই এল। হ্যাঁ, টোটাল লেন্থ এল, টোটাল ভর এম, তাহলে ল্যামডা ইকুয়ালস টু এম বাই এল। প্রতি একক দৈর্ঘ্যে ভর আমি পেয়ে যাব। পুরো ভরটাকে পুরো দৈর্ঘ্য দিয়ে ভাগ করলাম। কোন সাহসে ভাগ করলাম না, এখানে হচ্ছে এটা সুষম দণ্ড, অর্থাৎ সব জায়গায় ভরটা সমানভাবে ছড়ানো আছে। সুষম মানেই তাই ইউনিফর্ম রড, সুষম দণ্ড ইংরেজিতে বলে ইউনিফর্ম রড। এখানে যে মাস ডিস্ট্রিবিউশনটা আছে সেটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে রয়েছে। তাহলে এখানে আমি ফার্স্ট এটাকেই করি, এটা পরে করব। হ্যাঁ, প্রতি একক দৈর্ঘ্যে ভর ল্যামডা সমান এম বাই এল। এবার আমি এ বি এর সাপেক্ষে, এ বি অক্ষের সাপেক্ষে আমি জড়তা ভ্রামক নির্ণয় করতে চাই। তাহলে সব মাস, এই মাসটা যে দূরত্বে রয়েছে এই মাসের দূরত্ব কি এক,
সমস্ত মাস আলাদা আলাদা দূরত্বে রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, যে কোনো একটা ডিস্টেন্স আর নিতে হবে। সেই আর ডিস্টেন্সে আমি ছোট্ট একটা অংশ ডিএম নেব। সেই ডিএমের ভর কত হবে না, এই যে অংশটা আমি নিয়েছি এটাকে আর নিতে পারো, এক্সও নিতে পারো, এক্স দূরত্বে এখানে ডিএক্স ক্ষুদ্র অংশ আমি নেব। দেখো এবারে সুন্দর করে আঁকা যাক। এ বি এই হলো দণ্ড, এই দণ্ডটার এইখানে আমি ছোট্ট অংশ ডিএক্স নিয়েছি, যেটা এই প্রান্ত থেকে, এটাকে ও বিন্দু যদি বলি আর এটাকে পি বিন্দু যদি বলি, এই প্রান্ত থেকে এক্স দূরত্বে অবস্থিত। তাহলে এই পুরো দণ্ডটার এ বি এর সাপেক্ষে জড়তা ভ্রামক আমি কত পাবো। তাহলে আমাকে পুরো দণ্ড না করে আমাকে প্রথমে ছোট্ট অংশে নিতে হবে। ছোট্ট অংশে নিয়ে সবগুলো যোগ করলে আমরা পুরো দণ্ডের জড়তা ভ্রামক পেয়ে যাব। আর সেই যোগটাকে আমরা এখানে কি বলবো, ইন্টিগ্রেশন বলবো, কারণ কন্টিনিউয়াসলি আমরা করে যাব। এটা আলাদা আলাদা করলে আমরা কি বলতাম, সামেশন বলতাম। আলাদা আলাদা করে যোগ করে এখানে আমরা কন্টিনিউয়াসলি করে যাব। তাহলে এখানে আমরা যে ডিএক্স এর ভর, ডিএম সমান হচ্ছে ডিএক্স অংশের ভর, ডিএক্স অংশের ভর, সেটা কি পাবো না m/l, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যের ভর ইন্টু ওই দৈর্ঘ্যটা। ডিএক্স অংশ বলেছি, এই অংশটার দৈর্ঘ্য কত, ডিএক্স। সেই ডিএক্স প্রতি একক দৈর্ঘ্যে ভর এর সঙ্গে ডিএক্স গুণ করে দিলে আমরা এই ডিএম পেয়ে যাব, অর্থাৎ m/l ইন্টু ডিএক্স আমরা পেয়ে গেলাম। এবারে আমরা ওই অংশের যে জড়তা ভ্রামক সেটা পাবো। তাহলে ডিআই সমান আমরা কি পাবো, এক্স স্কোয়ার ইন্টু ডিএম। দেখো একটা ছোট্ট বিন্দু এখানে আঁকা আছে, আই সমান এম ইন্টু আর স্কোয়ার। এখানে এম এর জায়গায় আমি ডিএম লিখেছি, আর এর জায়গায় আমি এক্স লিখেছি। তাহলে আর স্কোয়ার ইন্টু এম, এক্স স্কোয়ার ইন্টু ডিএম, কোনো অসুবিধা নেই। এবার এটাকে ইন্টিগ্রেশন করব আমি এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এক্স এখানে ভেরিয়েবল, এখানে এক্স ইকালস টু 0 আর এখানে এক্স ইকালস টু এল, অর্থাৎ এক্স ভেরিয়েবলটা 0 থেকে এল পর্যন্ত চেঞ্জ হলে এই ডিআই এর যে সামেশান বা ইন্টিগ্রেশন সেটা কত হবে না, আই হবে ইন্টিগ্রেশন ডিআই সমান হবে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএম। তোমাদের ইন্টিগ্রেশনটা হয়তো একটু টাফ লাগতে পারে, সেটা নিয়ে বেশি ভাববার দরকার নেই, সহজ করে তোমরা ভাববে, তাহলে দেখবে তোমার আর কিছু মনে হচ্ছে না, মনের মধ্যে কোনো কমপ্লেক্সিটি রাখা চলবে না। তুমি যেটা জানো ভালো করে জানবে, ইন্টিগ্রেশনটা তুমি এরকম পেয়েছো অনেক, সেটাই এনাফ, তার জন্য বিশেষ বাহাদুর হতে হয় না। এক্স স্কোয়ার আর ডিএম হলো গিয়ে এইটা m/l ইন্টু ডিএক্স। ইন্টিগ্রেশনটা কোথা থেকে কোথায় কত দূর করবো, এই রডটার জন্য ইন্টিগ্রেশন কী হবে, এক্স ইকালস টু 0 টু এক্স ইকালস টু এল। আমরা এক্স ভেরিয়েবলটা এখানে বসিয়েছি, এখানে না লিখলেও হবে, আমরা 0 থেকে এল আমরা এইভাবে বসাবো। এবারে এখানে কনস্ট্যান্ট কোনটা, এম আর এল কনস্ট্যান্ট, তাহলে m/l আমরা বের করে নেব, এক্স স্কোয়ার ডিএক্স আর 0 টু এল আমরা বসাবো। এইটা পাবো কি না, এটা পাবো 1/3 ml স্কোয়ার। কী করে না, দেখো এখানে আমি ইন্টিগ্রেশনটা করছি, ইন্টিগ্রেশনটা তোমরা মন দিয়ে দেখতে থাকো। দেখো m/l ইন্টিগ্রেশনটা ছিল কি, i ইকালস টু m/l 0 টু l এক্স স্কোয়ার ডিএক্স। এবার এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন কী হয়, এক্স টু দি পাওয়ার n+1/n+1। তাহলে এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কী হবে, x2+1/2+1। সেখান থেকে আমি কি পাবো, x³/3। তাহলে এখানে x³/3 m/l ইন্টু x³/3। আর এর আপার লিমিট কত, এল, লোয়ার লিমিট 0। হ্যাঁ, আপার লিমিট এখানে বসাবো এল, আর এটা হচ্ছে l³/3, আর লোয়ার লিমিট যখন বসাবো 0 হয়ে যাবে, ওই জন্য সেটা লেখার প্রয়োজন হলো না। এখানে কি হবে, l³ কেটে গেলে l² হয়ে যাবে, আর এখানে হবে 1/3 ml²। তাহলে একটা যে দণ্ড সুষম রড, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা লাগালাম। আর যদি আলাদা আলাদা থাকে তার জন্য তো আমরা অনেকগুলো এক্সাম্পল করলাম, তার জন্য ওই ফর্মুলাটা লাগাবো। এবারে নিশ্চয়ই তোমরা অধীর আগ্রহে বসে আছো যে সুষম দণ্ডের জন্য স্যার মাঝখান থেকে ছেড়ে দিলেন কেন, মাঝখানেরটাই তো আগে লিখেছিলেন, স্যার কি তাহলে করাবেন না? নিশ্চয়ই করাবো, তোমাদের অবশ্যই দেখিয়ে দিতে হবে যে এই দণ্ডটা মাঝখানে থাকলে এর জড়তা ভ্রামক কিন্তু এটা হয় না, অন্য একটা হয়। দেখা যাক, জড়তা ভ্রামকটা বেশি হয় না কম হয়।
নিশ্চয়ই বেশ কম হবে। দেখা যাক এবার কী হয়, কম হবে কেন হবে স্যার, নিশ্চয়ই আমি বলবো। এবারে আমরা দেখে নেব যে এখানে থেকে দণ্ডটা রাখা হয়েছে, এই বিন্দুটাকে আমি যদি মূল বিন্দু ধরি তাহলে এই দিকটা হবে এক্সের ভ্যালু হবে -l/2। দেখো অর্ধেক অর্ধেক হয়েছে, পুরো দণ্ডটার দৈর্ঘ্য l, তার মাঝামাঝি আমি এটাকে রেখেছি, আর এখানটায় হবে এই বিন্দুটা হবে x = +l/2। এবার আমরা কি করব, যে কোনো একটা ছোট্ট অংশ dx নেব, তাহলে dx অংশের ভর আমরা কত পাবো, dx সমান হচ্ছে dm সমান হবে ল্যামডা ইন্টু dx, ল্যামডার ভ্যালু কত m/l ইন্টু dx। খুব খুব সহজ, তোমরা একেবারে ঘাবড়ানোর কিছু নেই, খুব সহজে তোমরা পারবে। এবার আমরা এই ফর্মুলা লাগাবো, ইন্টিগ্রেশন i সমান হবে ইন্টিগ্রেশন r² dm, সূত্র অনুযায়ী আমরা এখানে r ইকালস টু কী পাবো, r ইকালস টু এখানে x পাবো, তাহলে x² dm ইকালস টু কত পাবো m/l ইন্টু dx। এবারে m/l বাইরে চলে আসবে, আর -l/2 থেকে +l/2 ইন্টিগ্রেশন হবে। এবার এই ইন্টিগ্রেশনটা কত হবে আমি এখানে করে ফেলছি। দেখো এখানে সব কিছু একই রয়েছে, শুধু ইন্টিগ্রেশনের যে লিমিট সেই লিমিটটা -l/2 থেকে, দেখো এক্সের ভ্যালু এখানে আসছে, এটাকে যদি মূল বিন্দু ধরি এদিকে এলে -l/2 হবে এক্সের স্থানাঙ্ক, আর এদিকে গেলে +l/2 হবে। এটা আর বলার অপেক্ষা রাখে না, তোমরা প্রত্যেকে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমরা এটা সহজে বুঝতে পারছো। এবারে এটাকে আমি যদি l/2 আর নিচে -l/2 করি তাহলে কি হবে, m/3l আর x³ কি হবে, x³ জায়গায় আমি l/2 এর হোল কিউব লিখবো, মাইনাস লোয়ার লিমিট বসিয়ে এবার লিখবো -l/2 এর হোল কিউব। এখানে দেখো m/3l ইন্টু l³/8 প্লাস l³/8, এই l³/8 প্লাস l³/8 করলে কত হবে l³/4, তাহলে এটা কি হবে 1/12 ml²। এই যে এটা এলো 1/12 ml², আগেরটা কি এসেছিল 1/3 ml², সেটা বেশি না এটা বেশি না, ml²কে সেটা 3 দিয়ে ভাগ করা হয়েছিল, এখানে 12 দিয়ে ভাগ করা হয়েছে, তার মানে এটা কম। কেন কম না, দেখো এর যে মাস ডিস্ট্রিবিউশনগুলো একই ভর, কিন্তু দেখো অক্ষ থেকে এর ডিস্ট্রিবিউশন কম দূরত্বে রয়েছে, আর সেখানে কি হবে এইগুলো শুধু কাছে ছিল, আর যত দূর পরপর সবসময় দূরত্ব বাড়ছিল। এই কারণে এর ক্ষেত্রে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়াটা বেশি পেয়েছিলাম। এইভাবে তোমাদের কিন্তু ফিল করতে হবে, আস্তে 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 তোমাদেরকে বিষয়টাকে খুব আন্তরিকতার সঙ্গে বিষয়টাকে ফিজিক্যালি অবজার্ভ করতে হবে, শুধু ম্যাথমেটিক্স নয়, শুধু হিসেব নয়, তোমাকে ফিজিক্যালি জাজ করতে হবে, একটু ফিল করতে হবে। করতে করতে তুমি একদিন একেবারে ফিজিক্সের প্রতি ভালোবাসা চলে আসবে, তোমরা তখন এগুলো ইজিলি নিজেরাই সলভ করে ফেলতে পারবে। এটা একটা জাস্ট প্রবলেম, এটা কোনো থিওরি নয়। এইভাবে তুমি যদি এগিয়ে যাও তোমার কোনো দিন কোনো কিছুতে আটকাবে না। দেখো এবারে আমি এই দুটোতে আমি চলে এলাম এবং এক্সাম্পল দিয়ে দিয়েছি, আর আমি বেশি এক্সাম্পল দিয়ে আমার ভিডিওটাকে বাড়াতে চাই না। এবারে আমি চলে আসব সরাসরি নিউমেরিক্যালও পেয়ে গেছো তোমরা, হ্যাঁ, আর এগুলোতে আমি থাকছি না। হ্যাঁ, এর নিউমেরিক্যাল তুমি করতে পারো যে এরকম একটা লেন্থ আছে একটা রডের, 2 মিটার রড, তার ভর হচ্ছে 3 কেজি, তাহলে এই বিন্দুর সাপেক্ষে, হ্যাঁ, প্রান্ত বিন্দুর থেকে যদি একটা অক্ষ হয় সেই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক কত, তাহলে IAB সমান তুমি লিখবে প্রান্ত বিন্দু হলে 1/3 ml², এই সূত্র লিখে দেবে, এই 1/3 আর m এর জায়গায় 3 লিখবে আর 2 লিখবে, 3 দিন কেটে যাবে, তাহলে হবে 4 কিলোগ্রাম ইন্টু মিটার², এইভাবে লিখবে। আবার তোমাকে ওইটাই দিয়ে দিল যে 3 কেজি ভরের একটি ব্লক রয়েছে, একটি ব্লক নয় রড রয়েছে, সেই রডের দৈর্ঘ্য 2 মিটার হলে সেই যে রড, সেই রডের লম্ব সমদ্বিখণ্ডক অক্ষর সাপেক্ষে রডটির জড়তা ভ্রামক কত হবে, তখন তুমি লিখবে 1/12 ml², 1/12 m 3 ইন্টু l² মানে 2 একে দেখো 3 4 12, তাহলে হবে 1 কিলোগ্রাম পার মিটার²। তুমি একদম ইজিলি এটাকে কম্পেয়ার করতে পারছো, এর হচ্ছে 1 কিলোগ্রাম পার মিটার² আর এ হলো 4 কিলোগ্রাম পার মিটার², একই দণ্ড, সব কিছু এক, শুধু অক্ষের পরিবর্তনের কারণে তার জড়তা ভ্রামকের মানটা আলাদা হয়ে গেল।
এগুলো তোমরা জানো। এবারে আমরা আসল কথায় আসি, জড়তা ভ্রামকের সংজ্ঞা, তারপরে হচ্ছে মাত্রা, তারপরে একক, এগুলো আমরা কিন্তু এখনো আলোচনা করিনি, যদিও আমরা এককটা লিখে ফেলেছি। তোমরা সকলেই ব্রিলিয়ান্ট, তোমরা সহজেই এগুলো একক মাত্রা বের করতে পারবে। তাও আমি তোমাদের জন্য একটা বস্তুবিন্দু যদি থাকে, তার ভর যদি এম হয়, সে যদি আর দূরত্বে একটা অক্ষকে আর ব্যাসার্ধে বা আর দূরত্বে থেকে এরকম প্রদক্ষিণ করে, সেক্ষেত্রে তার জড়তা ভ্রামক হয় এম ইন্টু আর স্কোয়ার। এই ফর্মুলা থেকে আমরা একক মাত্রা সব কিছু পাবো। এম হচ্ছে ভর, এর একক কেজি, আর হলো দূরত্ব, এর একক মিটার, তাহলে আর স্কোয়ারের একক হবে মিটার স্কোয়ার। তাহলে আই এর একক হলো কিলোগ্রাম ইন্টু মিটার স্কোয়ার এসআই। সিজিএসে তাহলে কি হবে সেটাও তোমরা বুঝতে পারছো, যে গ্রাম ইন্টু এর কেজির জায়গায় গ্রাম হবে, আর মিটারের জায়গায় সেন্টিমিটার স্কোয়ার হবে। এটা হলো সিজিএস একক। হ্যাঁ, আই এর এসআই একক কিলোগ্রাম ইন্টু মিটার স্কোয়ার, আর সিজিএস একক গ্রাম ইন্টু সেন্টিমিটার স্কোয়ার। আর আই এর মাত্রা কি হবে? আই এর মাত্রা হবে কেজি, ভরের মাত্রা এম, মিটার স্কোয়ার, দৈর্ঘ্যের মাত্রা এল স্কোয়ার। তাহলে আই এর মাত্রা হবে এম এল স্কোয়ার। এগুলো তো ভেরি ইজি। এবারে আমরা দেখেছি টর্ক ইকুয়ালস টু আই ইন্টু আলফা, এটা আমরা ফার্স্ট পেয়েছিলাম এবং এটা দিয়ে আমরা সবচেয়ে ভালো বুঝেছি, কারণ আমরা জানি আমরা যেই চলনের ক্ষেত্রে অর্থাৎ রৈখিক গতির ক্ষেত্রে এফ ইকুয়ালস টু এম এ দিয়ে আমরা জড়তাটা পেয়েছিলাম, এখানেও তাই। সেটার সঙ্গে সাদৃশ্য রাখার জন্য আমরা এইভাবে আইটাকে আমরা এখানে দিয়েছিলাম, এই আই রাশিটা। এই আই এর তাৎপর্য কী, অর্থাৎ আই এর যে সংজ্ঞা সেটা যদি আমরা পাই, সেখান থেকে আমরা তাৎপর্য খুব সহজে খুঁজে নিতে পারবো। দেখো এখানে আই ইকুয়ালস টু হচ্ছে টর্ক বাই আলফা। এখানে যে আইটা আমরা পাচ্ছি, এই টর্কটা হচ্ছে ভেক্টর, আলফাটাও কিন্তু ভেক্টর। কিন্তু মুশকিল ব্যাপার হলো এটা স্কেলার নয়, এইটা হলো টেনসার কোয়ান্টিটি। কিন্তু আমাদের সিলেবাসে টেনসার বিষয়টা কি আমরা জানি না, এই কারণে আমরা টেনসার কোয়ান্টিটিটাকে আপাতত এটাকে স্কেলার হিসাবে দেখব। এটাকে স্কেলারের সঙ্গে ভেক্টর গুণ করলে ভেক্টর পাওয়া যায়, সেই হিসাবে আমরা দেখব। এই কারণে আমরা আইকে মনে মনে রাখবো যে এটা টেনসার কোয়ান্টিটি। হ্যাঁ, এটা একটা টেনসার কোয়ান্টিটি, কিন্তু আমরা যখন রিপ্রেজেন্ট করব এটাকে আমরা জাস্ট আমরা করব কি না, একটা আমরা কি করব না, একটা কি রাশি বলবো, স্কেলার রাশি হিসাবে নেব। স্কেলার রাশি বলবো না, এরকম নেব, স্কেলার রাশি হিসাবে নেব। এবং এখানে আমরা ভেক্টরকে ভেক্টর দিয়ে ভাগ করেছি, এটাও খুব একটা সুবিধাজনক নয়। এরকম করে ভেক্টরকে ভেক্টর দিয়ে ভাগ করা খুব কঠিন ব্যাপার, এরকম করে ভাগ করতে নেই। তাও আমরা এখানে এইভাবে জাস্ট নেব, তা কিন্তু ঠিক নয়, নেব। তাহলে কি হবে, কোনো বিস্তৃত বস্তুর কোনো অক্ষ সাপেক্ষে একক কৌণিক ত্বরণ সৃষ্টি করতে গেলে যে পরিমাণ টর্ক বাইরে থেকে প্রয়োগ করতে হয়, দেখো এটাকে 1 বসিয়ে দাও, আই সমান টাউ হয়ে যাবে যখন আলফা ইকুয়ালস টু 1। তাহলে আমি আই এর যে গুণগত সংজ্ঞা বলতে পারো, পরিমাণগত সংজ্ঞা তো এইটাই পাচ্ছ। এটা থেকে এইভাবে তো এক্সপ্লেন করা যাবে না। তুমি যদি খুব বুঝিয়ে একজনকে বলতে চাও, তখন তোমাকে এইটা বলতে হবে। তাহলে তোমরা লিখে ফেলো, নোট করে ফেলো, যে একক কৌণিক ত্বরণ সৃষ্টি করতে গেলে এখানে অবশ্যই অক্ষের কথা উল্লেখ করতে হবে। বারবার বলছি যে কোনো অক্ষ সাপেক্ষে একটা বিস্তৃত বস্তুর একক কৌণিক ত্বরণ সৃষ্টি করতে গেলে যে টর্কের প্রয়োজন হয় তাকে বলা হয় ওই বস্তুর জড়তা ভ্রামক। হ্যাঁ, কোনো বিস্তৃত বস্তু কোনো নির্দিষ্ট অক্ষ সাপেক্ষে, আচ্ছা লিখেই দিলাম, কোনো নির্দিষ্ট অক্ষ সাপেক্ষে একটি বস্তুর একক কৌণিক ত্বরণ সৃষ্টি করতে হলে বস্তুটির উপর যে পরিমাণ টর্ক প্রয়োগ করতে হয় তাকে ওই বস্তুর
জড়তা ভ্রামক বলে। ওই অক্ষ সাপেক্ষে, ওই বস্তুর ওই অক্ষ সাপেক্ষে, কারণ জড়তা ভ্রামক কিন্তু নির্দিষ্ট নয়, বিভিন্ন অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামকের মান বিভিন্ন হয়, সেটা আমরা অলরেডি ডিসকাস করেছি। তাহলে আমরা এখানে কি বলবো, তাকে ওই বস্তুর ওই অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক বলে, জড়তা ভ্রামক বলে। কেমন? তাহলে জড়তা ভ্রামক হলো এই। তাহলে কোনো অক্ষ সাপেক্ষে একটি বস্তুর একক কৌণিক ত্বরণ সৃষ্টি করতে হলে বস্তুটির উপর যে পরিমাণ টর্ক প্রয়োগ করতে হয় তাকে ওই বস্তুর ওই অক্ষ সাপেক্ষে জড়তা ভ্রামক বলে। এইভাবে তোমরা জড়তা ভ্রামকের যে রাশিমালা সেগুলো তো জানলে, রাশিমালা থেকেও তুমি এটাকে সংজ্ঞা লিখে ফেলতে পারো, আর এইভাবেও তুমি সংজ্ঞা লিখে ফেলতে পারো। তাহলে জড়তা ভ্রামক সম্পর্কে জাস্ট আমরা আজকে জানলাম। জড়তা ভ্রামক কী জাতীয় রাশি, এটা টেনসর রাশি, এটার একক কী, এটার মাত্রা কী, এটার সংজ্ঞা কী, এগুলো জানলাম। আর জড়তা ভ্রামকের কনসেপ্টটা কোথা থেকে এলো, আমরা রৈখিক এবং কৌণিক গতির কম্পেয়ার করে আমরা সেটা পেলাম। আবারও আমরা সেটাকে একটা সামারাইজ করব, সামারাইজ করে টেবিল আকারে আমরা লিখে ফেলবো। সেইটা আমরা রৈখিক গতি এবং কৌণিক গতির মধ্যে সাদৃশ্য স্থাপনে কাজে লাগাবো সেটাকে। এখানে হচ্ছে রৈখিক গতি, আর এটা হলো কৌণিক গতি। রৈখিক গতির ক্ষেত্রে আমরা জানি যেটা ভি, এখানে ওমেগা, এখানে যেটা এম সেটা হচ্ছে আই সমান হচ্ছে সামেশন এম আর স্কোয়ার, আর এখানে এম ভি যেটা সেখানে হচ্ছে আই ইন্টু ওমেগা, অর্থাৎ আই মানে হচ্ছে সামেশন এম আর স্কোয়ার ইন্টু ওমেগা। আর এখানে কি পেয়েছি না, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, সেখানে হবে হাফ আই ওমেগা স্কোয়ার, তার মানে কি হাফ সামেশন এম আর স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। এই বিষয়গুলো আমরা জেনেছি। এইগুলোর সঙ্গে এগুলো সাদৃশ্য থাকলে এবং সেটাকে যদি আমরা মনের মধ্যে নিয়ে আসতে পারি, ফিল করতে পারি, একটু ভাবতে হবে, তোমাদের থিঙ্কিং বাড়তে হবে। শুধুমাত্র এখানে ক্যালকুলেশন নয়, এটা ম্যাথ নয়, এটা হচ্ছে ফিজিক্স। এখানে তোমার ক্যালকুলেশনের সঙ্গে সঙ্গে তার ফিজিক্যাল পার্টটা ফিল করতে হবে, যার জন্য আমি এইভাবে তোমাদেরকে ভাবতে বলবো। এবারে আমরা যে কথাটা আমরা ছেড়ে রেখে এসেছিলাম এতদিন, অর্থাৎ আমরা বলেছিলাম যে আমরা যখন কৌণিক ভরবেগ পড়েছিলাম সেখানে আমরা বলেছিলাম কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। সেখানে আমরা বলেছিলাম যে কৌণিক ভরবেগকে এল ইকুয়ালস টু আমরা আর ক্রস পি দিয়ে লিখেছিলাম, এবং কৌণিক ভরবেগের যে পরিবর্তনের হার সেখান থেকে আমরা কি পেয়েছিলাম, বাহ্যিক টর্কের সঙ্গে সমান। এইগুলো দিয়ে আমরা যে কৌণিক ভরবেগকে প্রকাশ করেছিলাম। এখানে আমরা এই কৌণিক ভরবেগকে আই দিয়ে প্রকাশ করতে চাই। দেখো এখানে যদি আমি আই দিয়ে প্রকাশ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, খুব সহজ। কৌণিক ভরবেগকে আমরা জড়তা ভ্রামক দিয়ে প্রকাশ করব। এখন আমি যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে কৌণিক ভরবেগকে, যদিও আমরা এটা করে ফেলেছি তাও এটাকে আরেকবার ফ্রেশ করে, ভরবেগকে জড়তা ভ্রামক দিয়ে প্রকাশ। কারণ জড়তা ভ্রামকটা আমরা এই মুহূর্তে জানলাম, তার আগে আমরা জানতাম না বলে ধরে নেব। তার জন্য আমরা এখন কৌণিক ভরবেগ আমরা আগে জেনেছি, তাকে আমরা জড়তা ভ্রামক দিয়ে প্রকাশ করব। ভ্রামক দ্বারা প্রকাশ, জড়তা ভ্রামক দ্বারা প্রকাশ, কৌণিক ভরবেগকে জড়তা ভ্রামক দ্বারা প্রকাশ করব। কৌণিক ভরবেগকে আমরা জড়তা ভ্রামক দ্বারা প্রকাশ করব। কেমন? এই কৌণিক ভরবেগকে যদি আমরা জড়তা ভ্রামক দ্বারা প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে আমরা যদি আইতম পার্টিকেলের কৌণিক ভরবেগ বলি সেটা আমরা কী লিখব, এম। রৈখিক ভরবেগের ভ্রামককে আমরা কৌণিক ভরবেগ বলি আর আই পি আই। একদম বেসিক থেকে যদি আমরা বলি তাহলে এখানে কী হবে, আর আই পি হচ্ছে এম ভি আই। এমটা কনস্ট্যান্ট স্কেলার রাশি, এটাকে এদিকে আনবো, এদের মধ্যে ক্রস প্রোডাক্ট হবে। তাহলে এই যে ক্রস প্রোডাক্ট হবে এটার সঙ্গে কি করে আমরা করব না, ভিআই সমান আমরা জানি আবার
ভি সমান ওমেগা ক্রস আর। দেখো বৃত্তীয় গতির কথা মনে আছে কি না? ভি সমান ওমেগা ক্রস আর, তাহলে ভিআই সমান কি হবে? ওমেগা ক্রস আর আই। এখানে হবে ওমেগা ক্রস আর আই। ভিআই সমান আমরা এখানে লিখতে পারবো ওমেগা ক্রস আর আই। তাহলে আমি যদি এখানে এম আর আই ক্রস ওমেগা ক্রস আর আই লিখে ফেলি, তাহলে কি হবে? লিখে যদি ফেলি তাহলে কি হবে? দেখো এ ক্রস বি ক্রস সি। এইখানে ফর্মুলা তুমি বলো, এ ক্রস বি ক্রস সি। এই ফর্মুলাটা কি হয় না? ব্যাক ক্যাপ রিলেশন, ত্রৈধ গুণন, ট্রিপল প্রোডাক্ট, ভেক্টরের ট্রিপল প্রোডাক্টে সেখানে তোমরা পাবে। যদি না মনে থাকে আবারও তুমি সেখানে ভিডিওটা দেখে নেবে, যে যেখানে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট বলা হয়েছে সেখানে কিন্তু এই এক্সপ্রেশনটা দেওয়া আছে। এর যে ফর্মুলাটা ব্যাক ক্যাপ, ব্যাক ক্যাপ, এটাকে বলা হয় ব্যাক ক্যাপ ফর্মুলা। ব্যাক ক্যাপ ফর্মুলাটা কি না? এখানে আমরা কি করব? এ ডট সি আর বি ভেক্টর এইরকম, আর এখানে মাইনাস ক্যাপ সি এ ডট বি, এ ডট বি। এই ফর্মুলাটাকে মাথায় রেখে আমরা করব। দেখো এখানে এ হচ্ছে কি? আর, এ হচ্ছে আর আই, তাহলে এই জায়গায় আর আই বসাবো, এখানে আর আই বসাবো। হ্যাঁ, আমরা ব্যাক ক্যাপ রিলেশন, অর্থাৎ এখানে যদি আর আই ক্রস ওমেগা ক্রস আর আই যদি করি, তাহলে এটা আমার এখানে আমি প্রথমে লিখে ফেলবো এই ফর্মুলাটা। মাইনাস এটা কোথায় কোথায় আছে? এইখানে আর এখানে, তাহলে আর আই ডট, এখানে আর আই ডট। এবার বিটা কোথায়? বিটা হচ্ছে ওমেগা, বিটা আছে এখানে, আর আর কোথায় আছে? এখানে বি। আর আছে কি? বি হয়ে গেল কমপ্লিট। সি কোথায় আছে? এইখানটায়। হ্যাঁ, এখানে সি কোথায়? ক্যাপের সি। হ্যাঁ, এখানে সি আছে, তাহলে আর আই, সি এর ভ্যালু সেটা, সিটাও আর আই। আর এখানে লিখবো সি, এখানে লিখবো আর আই। বোঝা গেল কিনা বলো? এ ক্রস বি ক্রস সি, আবার বলি এ ক্রস বি ক্রস সি, এই যে ক্রস প্রোডাক্ট, ট্রিপল প্রোডাক্ট বলে একে। এই ট্রিপল প্রোডাক্টের সূত্রটা হলো ব্যাক ক্যাপ, অর্থাৎ বি ব্যাক বি ইন্টু এ ডট সি মাইনাস সি ইন্টু এ ডট বি। এখানে আমি এর জায়গায় কি লিখেছি? আর লিখেছি, আর আই। বি এর জায়গায় কি লিখেছি? ওমেগা। আর সি এর জায়গায় লিখেছি আবার আর আই। তাহলে আমরা এখানে বি এ আর আই হচ্ছে কোথায় কোথায়? এ আর সি এর জায়গায় সব আর আই বসিয়ে দেবো এই ফর্মুলায়। এ আর সি এর জায়গায় বিকে আমি প্রথমে রাখবো, এর জায়গায় আমি আর আই বসাবো, সি এর জায়গায় আর আই বসাবো, এখানে হচ্ছে সি এর জায়গায় আর আই বসাবো, আর এখানে এ এর জায়গায় আর আই বসাবো, আর আই ডট বি। এবার বিটা কি? বি এর জায়গায় এখানে ওমেগা আছে, এখানে মুছে আমি ওমেগা লিখে দিলাম, এখানে মুছে আমি ওমেগা লিখে দিলাম। এবারে দেখো এখানে ওমেগা আর আই ডট আর আই, ধরো এ ডট এ, যে কোনো ভেক্টর তার নিজের সঙ্গে ডট প্রোডাক্ট করলে হয় এটা এ স্কোয়ার, তাহলে এখানে হবে আর আই স্কোয়ার। আর এখানে আর আই ডট ওমেগা, একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে এখানে আর ওমেগা কীরকম থাকে। তোমরা দেখেছো যে কোনো বৃত্তীয় গতির ক্ষেত্রে আরটা এদিকে থাকে, আর ওমেগা আর যে প্লেনে থাকে, আর যে প্লেনে থাকে ওমেগা তার সঙ্গে লম্বভাবে থাকে। ধরো এই বৃত্তপথে একটা বস্তুকণা ঘুরছে, তাহলে কি হবে? এই প্লেনে হচ্ছে আর আইটা রয়েছে, এবার ওমেগাটা হচ্ছে তার সঙ্গে নর্মালি থাকবে, অর্থাৎ এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার অক্ষ বরাবর থাকবে। ওমেগাটা একটা অক্ষীয় ভেক্টর, এই কারণে এটার সঙ্গে ওমেগা আর আই পারপেন্ডিকুলার ওমেগা সব সময়ের জন্য, অর্থাৎ আর আই ডট ওমেগা সমান কী হবে? আর ওমেগা cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান শূন্য, অর্থাৎ এদের ডট প্রোডাক্ট হবে শূন্য। তোমরা এটা বারবার পেয়েছো যে দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে যদি লম্ব হয় তাদের ডট প্রোডাক্ট জিরো হয়, তাহলে এইটা কিন্তু জিরো হয়ে গেল। থাকলো কত? ওমেগা ইন্টু আর আই স্কোয়ার। তাহলে এখানে আমি যদি লিখে ফেলি এম আর আই স্কোয়ার ইন্টু ওমেগা, তাহলে এল আই এর ভ্যালু আমি এম আই, এটা হবে সরি, এখানে এম আই হবে, এখানে এম আই আইতম পার্টিকেল, এম আই আর আই স্কোয়ার। ওমেগাটা কেন ওমেগা আই লিখিনি? কারণ এটা দৃঢ় বস্তু, বারবার বলা হচ্ছে একই, যে এটা দৃঢ় বস্তুর ক্ষেত্রে প্রত্যেকটা কণার যে ঘূর্ণন বেগ, কৌণিক বেগ, সেই বেগের মান ফিক্সড।
এবারে এল আই এবারে যদি সামেশান করে দিই তাহলে এল পেয়ে যাব, এল সমান হবে সামেশান এল আই। তাহলে কী হবে, সামেশান করলে কী হবে, এগুলো যোগ করে করে গেলে কি M1 R1 স্কোয়ার ওমেগা, M2 R2 স্কোয়ার ওমেগা, M3 R3 স্কোয়ার ওমেগা, সবগুলোকে যোগ করলে কী হবে, সব ওমেগা কমন চলে যাবে, সামেশান MI RI স্কোয়ার ইন্টু ওমেগা আমরা পাবো। এইটাকে আমরা বলবো আই ইন্টু ওমেগা। কেমন, তোমরা আবারও পেয়ে গেলে যে এল এর সঙ্গে আই এর রিলেশান কি, কৌণিক ভরবেগকে আমরা জড়তা ভ্রামক দ্বারা প্রকাশ করব, অর্থাৎ আমরা এল সমান আজ থেকে আই ইন্টু ওমেগা লিখব, যেটা আমাদের বহুদিনের ইচ্ছা ছিল। সাধারণত আমরা এইভাবে এটাকে ভেক্টর না দিয়ে লিখে এল সমান আই ইন্টু ওমেগা দিয়ে লিখি। এটাকে আমরা এইভাবে লিখি। এবারে আমরা কি করব, টর্কের কথা বলবো। রৈখিক ভরবেগের রৈখিক যে বল, সেই বলের যে ভ্রামক, সেই ভ্রামককে আমরা টর্ক বলে থাকি। এখানে আমরা যদি টর্ক বের করতে চাই তাহলে আমরা একটা কাজ করতে পারি, যে সবসময় আমরা জেনেছি টি এক্সটার্নাল কোনো বস্তুর উপর প্রযুক্ত টর্ক সেটা হবে ডিএল বাই ডিটি এর সঙ্গে সমান। এইটা যেহেতু জানি, আমরা আবার কষ্ট করে কঠিন করে করতে যাব না, আমরা এই আই ওমেগা এখানে বসিয়ে দেবো, ডিডিটি অফ এলের জায়গায় আই ওমেগা বসিয়ে দেব। এই আইটা তো ফিক্সড, একটা যতক্ষণ না কোনো অক্ষ চেঞ্জ হচ্ছে, একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে বস্তুটা ঘুরছে, এবং যতক্ষণ না বস্তুটার কোনো আকৃতি চেঞ্জ হচ্ছে, ভর চেঞ্জ হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা বলতে পারবো যে এই আইটা ফিক্সড। তাহলে এখানে এই আইটাকে আমি যদি ফিক্সড বলি, স্থির যদি বলি, তাহলে সময়ের সাপেক্ষে এর কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এটা ধ্রুবক বা কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টটা এখানে বাইরে চলে আসবে, আই ইন্টু ডি ওমেগা বাই ডিটি। এই ডি ওমেগা বাই ডিটি অর্থাৎ কৌণিক বেগের পরিবর্তনের হারকে বলা হয় আলফা। তাহলে হবে আই ইন্টু আলফা। টি এক্সটার্নাল হয়ে যাবে, টর্ক এক্সটার্নাল হয়ে যাবে, টর্ক এক্সটার্নাল হয়ে যাবে আই ইন্টু আলফা। হ্যাঁ, যদিও এটা আমরা আগে লিখেছি, তাও আমরা আরও একবার নতুন করে প্রমাণ করলাম যে আই দিয়ে আমরা জড়তা ভ্রামক এবং টর্ককে কি করে পাই, যে টর্ক সমান হচ্ছে আই ইন্টু আলফা। হ্যাঁ, দিস ইজ একদম এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল। আজকে আমরা একটা নতুন রাশি জানলাম, যেটাকে আমরা জড়তা ভ্রামক বলছি। এই জড়তা ভ্রামক সম্পর্কে আমাদেরকে আরও ভালোভাবে জানতে হবে, আরও ভালো করে তাৎপর্য বুঝতে হবে। তার জন্য আমি পরের ভিডিওতে নিয়ে আসছি যে চক্রগতির ব্যাসার্ধ এবং বিভিন্ন রকম বস্তুর ক্ষেত্রে জড়তা ভ্রামকের মান কত। বিশেষ করে যে সমস্ত বস্তু রোল করে, চাকা, ডিস্ক টাইপের বস্তু, গোলক, হ্যাঁ, নীরের গোলক, ফাঁপা গোলক, চোঙ, এর যারা রোল করে, যারা হচ্ছে গড়িয়ে যেতে পারে, তাদের জড়তা ভ্রামক আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আমরা পরের দিন আমরা যে নেক্সট ক্লাস তাতে চক্রগতির ব্যাসার্ধ করব, তারপরে আমরা জড়তা ভ্রামকের হিসাব বিভিন্ন বস্তুর ক্ষেত্রে সেগুলোতে যাব। আর জড়তা ভ্রামকের হিসেব করতে গেলে জড়তা ভ্রামকের দুটো উপপাদ্য রয়েছে, সমান্তরাল অক্ষসমূহের উপপাদ্য এবং লম্ব অক্ষসমূহের উপপাদ্য। এইগুলো আমরা আলোচনা করব, ডিরাইভ করব। তারপরে আমরা ওইগুলোকে প্রয়োগ করে আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন অক্ষ সাপেক্ষে বিভিন্ন বস্তুর আমরা জড়তা ভ্রামক নির্ণয় করতে পারবো। যাকে অনেকটাই আমরা আজকের আলোচনা করলাম। তোমরা এগুলোকে ভালো করে দেখবে, পিডিএফ থেকে তোমরা এগুলো থিওরিগুলো করে ফেলবে, থিওরিগুলো প্রথমে খাতায় লিখে ফেলবে, তারপরে পিডিএফে যে নিজে করা অংশ থাকবে, এই পিডিএফটাতে আশা করি নিজে করা অংশ থাকবে না, ওর সঙ্গে পরের যে ভিডিওটা তার সঙ্গে একসঙ্গে এই দুটো ভিডিও যে আলোচনা তার উপরে পিডিএফ থাকবে। তোমরা সেই পিডিএফটা অবশ্যই করে নেবে। পিডিএফ প্রথমে লিখবে, প্রথমে ক্লাস নোট লিখবে, তারপরে পিডিএফ লিখবে, তারপর নিজে করবে। করে তোমরা অবশ্যই নিজেকে যাচাই করে নেবে যে কেমন পারছো। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, আজকের মতো এই পর্যন্ত। আজকে উইশ ইউ অল দ্য বেস্ট। তোমরা ভালো থেকো।